দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলম। দর্শক আপনারা জানেন যে বন্ধ কোম্পানিগুলো, আপনারা জানেন যে আমরা অনেকগুলো ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। এর আগে ছিল প্যান্ডেমিক, তারপরে রাশিয়া ইউক্রেন, তারপরে ওয়ার্ল্ড ওয়ার, ইরানের সঙ্গে ইউএস ইসরায়েলের ওয়ার ইত্যাদি সব কিছু মিলে আমাদের বেশ অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তো এই বন্ধ ফ্যাক্টরিগুলোকে চালু করার জন্য নতুন সরকার এসে কিন্তু ঘোষণা দিয়েছিল তারা কোনো না কোনো উদ্যোগ নিবে। তারই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে এবং তারা পরিকল্পনা করছে একটি রিফাইন্যান্সিং স্কিম করে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় যাতে করে এই ফ্যাক্টরিগুলো আবারও চালু করা যায়। তো কি ধরনের পরিকল্পনা করা হচ্ছে, কিভাবে সেই রিফাইন্যান্সিং স্কিম থেকে টাকা দেয়া হবে, সেই বিষয়ে একটি ড্রাফট করা হয়েছে। সেই ড্রাফটটি নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আমরা তার কাছ থেকে জানবো যে এই সুবিধাগুলো কিভাবে দেয়া হবে এবং এটার অর্থনীতিতে কি ধরনের প্রভাব থাকবে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু বলেন যে প্রাথমিক যে পরিকল্পনাটি সেটি কি। আপনাকে ধন্যবাদ। যে আমাদের নির্বাচন পূর্ব যে বিএনপির যে নির্বাচনী প্রচারণায় সেখানে বলা হচ্ছে যে তারা যদি ক্ষমতা আসে 1 বছরের মধ্যে 1 থেকে দেড় বছরের মধ্যে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। তো গত শুক্রবার যে মে দিবসের এক সমাবেশে, শ্রমিকদের নিয়ে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে আমরা শ্রমিকদের অধিকার রক্ষা করব, একই সঙ্গে দেশের কর্মসংস্থান তৈরি করব, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করব। তো এটাই হচ্ছে যে সেই কর্মসংস্থান যে তৈরির মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলোর অন্যতম একটি দিক। গভর্নমেন্ট যে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে 1 থেকে দেড় বছরের মধ্যে, তারই অংশ হিসাবে বাংলাদেশ ব্যাংক যে নীতিগত পলিসি নিচ্ছে, সেই নীতিগত পলিসির প্রথম ধাপটা হবে হচ্ছে আপনার যে আমাদের যে বন্ধ কলকারখানাগুলো রয়েছে এই কলকারখানাগুলোর জন্য হচ্ছে যে রিফাইন্যান্স স্কিম দেওয়া। এখানে 40,000 কোটি টাকার একটা প্ল্যান নিয়েছে। এই 40,000 কোটি টাকা পুরোটাই হবে যে একটা শর্ট টার্ম প্ল্যানের মধ্যে। এর মধ্যে হচ্ছে দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী কিন্তু আরও বেশ কিছু প্যাকেজ আসবে। তো এই 40,000 কোটি টাকার মধ্যে আমরা যেটা দেখি এটা পুরোটাই হবে যে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে যেই আমাদের কারখানাগুলো বন্ধ রয়েছে এই কারখানাগুলো এই স্বল্পমেয়াদী ঋণ সাপোর্ট নিয়ে তার কারখানা রিওপেন করবে, নতুন করে মানে যে এখানে কর্মযোগ্য শুরু হবে, আমাদের উৎপাদন হবে। এই লক্ষ্যে হচ্ছে যে আপনার 40,000 কোটি টাকা দিবে। আর এই 40,000 কোটি টাকা হচ্ছে যে 3টি সেক্টরে দেওয়া হবে। এর মধ্যে প্রথম সেক্টর হচ্ছে যে বড় শিল্প খাতে 20,000 কোটি টাকা দেওয়া হবে। আর হচ্ছে যেগুলো হচ্ছে যে আপনার সিএমএসএমই যে খাত, সিএমএসএমই খাতে 10,000 কোটি টাকা দেওয়া হবে। আর হচ্ছে কৃষি খাতে 10,000 কোটি টাকা দেওয়া হবে। এই 40,000 কোটি টাকার একটা প্রথম প্যাকেজ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর এটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এটা মোটামুটি একটা ফাইনাল করেছেন। এখন হচ্ছে এটা লোনটা কতদিনের জন্য দেওয়া হবে? এই লোনটা হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল শুধুমাত্র সাধারণত 1 বছর মেয়াদি হয়ে থাকে, কিন্তু এই ঋণটার মেয়াদ 1 থেকে দেড় বছরের মধ্যে হবে। প্রথম 6 মাস সে গ্রেস পিরিয়ড পেতে পারে, পরে 1 বছরের মধ্যে হচ্ছে যে ঋণটা সে হচ্ছে যথাযথ ব্যয় করে আবার হচ্ছে মানে যে পরিশোধের যাতে ব্যবস্থা নিতে পারে 1 থেকে দেড় বছর মেয়াদি হবে। ওয়ার্কিং ক্যাপিটাল তো 1 বছর ইন্টারেস্ট রেট কেমন হবে সেটা? এটার ইন্টারেস্ট রেটটা হচ্ছে বর্তমানে আমাদের যদি দেখেন আমাদের পলিসি রেট কিন্তু 10% কাছাকাছি। অন্যদিকে মূল্যস্ফীতি কিন্তু 9%-এর উপরে। আর মার্কেটে বর্তমান ঋণের সুদ হার হচ্ছে 13 থেকে 14%। কিন্তু আমাদের যে কারখানাগুলো, যে বন্ধ কারখানাগুলো, তাকে তো উচ্চ রেটে তো ঋণ দিলে তো হচ্ছে যে সে মানে যে এখান থেকে ব্যাংকগুলো ঋণ পরিশোধ করতে পারবে না। সেক্ষেত্রে এখানে 9 থেকে 10%-এর মাঝামাঝি অবস্থানে থাকবে, মানে যে 9% অথবা 9.5% সিঙ্গেল ডিজিটে এই সুদের হারটা হবে। যদিও ব্যাংকগুলোকে হচ্ছে যে আপনার 5 থেকে 6%-এ এই ফান্ডটা সাপোর্ট দেওয়া হবে। ব্যাংকগুলো হচ্ছে যে 9%, 9.5% ডিসবার্স করবে। কত ফ্যাক্টরি এরকম তারা কি আইডেন্টিফাই করেছে যে যারা বন্ধ রয়েছে? হ্যাঁ, এখানে
আপনার বাংলাদেশ ব্যাংক যখন এই যে প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, যে রিসেন্টলি আমরা যদি দেখি মে দিবসে প্রধানমন্ত্রী শ্রমিকদের এক সমাবেশে তিনি জানিয়েছেন যে শ্রমিকদের অধিকার রক্ষা করা হবে, বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো চালু করার জন্য তারা কিছু উদ্যোগ নিচ্ছে। তো বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে হচ্ছে আপনার বিভিন্ন ট্রেড বডির যে নেতৃবৃন্দদেরকে ডেকেছেন, ব্যাংকের এমডিদেরকে, শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ডেকেছেন। তো ইতিমধ্যে যে তালিকা এসেছে আপনার 100 কোটি টাকার উপরে যে সমস্ত প্রতিষ্ঠানের ঋণ রয়েছে, যে সমস্ত বন্ধ কারখানাগুলোর ঋণ রয়েছে, প্রথমে সেই তালিকাটা নিয়েছেন। তো সব মিলে আমরা যেটা জানতে পেরেছি প্রায় 1200 শতাধিক এমন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো হচ্ছে যে আপনার এই মানে বর্তমানে বন্ধ রয়েছে আর কি। তো কি ধরন এই যে টাকা 40,000 কোটি টাকা, এই টাকা আসলে কোথা থেকে আসবে? হ্যাঁ, এটা হচ্ছে বর্তমানে হচ্ছে যে আমাদের টাকা আসার 3টা উপায় আছে। একটা হচ্ছে ব্যাংকগুলোর নিজস্ব ফান্ড থেকে দেওয়া, দ্বিতীয় হচ্ছে যে বাজেটারি সাপোর্ট হতে পারে, তৃতীয় হচ্ছে যে আপনার বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স করতে পারে। তো এখানে হচ্ছে যে ওভারঅল আমাদের যে সংকটটা, আমাদের দেশের 24টা ব্যাংক হচ্ছে মূলধন হচ্ছে নেগেটিভ অবস্থানে রয়েছে, তার হলো ক্রাইসিস রয়েছে। তো ব্যাংক যে নিজ থেকে যে এখানে ফান্ড সাপোর্ট দিবে যে গ্রাহকদেরকে, ব্যাংকের সেই অবস্থানে নাই। অন্যদিকে হচ্ছে যে আমাদের যে বাজেটারি যে সাপোর্ট, সেখানে হচ্ছে আমাদের রেভিনিউ কালেকশনও খুবই কম। এখানে বাংলাদেশ যে গভর্নমেন্ট এই যে গত 2 থেকে 3 মাসের মধ্যে হচ্ছে যে হিউজ পরিমাণ বাংলাদেশ মানে যে ব্যাংকিং সেক্টর থেকে ঋণ করেছেন, যেটা লক্ষ্যমাত্রার অলরেডি 9-10 মাসই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ফেলছে, মানে যে গভর্নমেন্টের যে লক্ষ্যমাত্রা ঋণের। তো ব্যাংকগুলো দিতে পারতেছে না। অন্যদিকে হচ্ছে যে আমাদের হচ্ছে যে রেভিনিউ কালেকশনও কম। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকই এই সাপোর্টটা দিবে মনে হচ্ছে, কারণ হচ্ছে যে এর বাইরে আর উপায় দেখছি না, বাংলাদেশ ব্যাংকই এই সাপোর্টটা তো দিবে। বাংলাদেশ ব্যাংক যদি নিজে থেকে এই ফান্ডটা দেয়, সেটা তো আসলে মানি ক্রিয়েশন, নতুন মানি ক্রিয়েট করে তারা মার্কেটে ইনজেক্ট করবে। তো সেইটার ইম্প্যাক্ট কি হবে সেটা মানে এক্সপার্টরা কি বলছে? এখানে অর্থনীতিবিদরা এখানে এটার মানে যে ভালো দিক খারাপ দিক দুটাই তুলে ধরেছেন। আপনার অর্থনীতিবিদরা একদিকে বলছেন যে আমাদের যে বেসরকারি খাতে ঋণের যে গ্রোথ, সেটা হচ্ছে যে গত 1 দশকের মধ্যে সর্বনিম্ন। ব্যাংকগুলো হচ্ছে 6%, ব্যাংকগুলো হচ্ছে যে বেসরকারি খাতে ঋণ দিতে পারছে না। ব্যাংকগুলো হচ্ছে এখন ট্রেজারি বিল বন্ডে, গভর্নমেন্টের ট্রেজারি বিল বন্ডে সেখানে বিনিয়োগ করছে। তো সেক্ষেত্রে ব্যাংকগুলোও কিন্তু ঋণ দিচ্ছে না, তার কিন্তু লিকুইডিটি কিছু ব্যাংকের ভালোই লিকুইডিটি রয়েছে। তো আর কি বেশ কিছু ব্যাংক সংকটে রয়েছে। তো এখন যদি আপনার ব্যাংকগুলো থেকেও যদি কিছু সাপোর্ট দিতে পারে, বাংলাদেশ ব্যাংক থেকেও যদি কিছু সাপোর্ট দেয়, আর বাজেটারিও যদি পলিসি থেকে কিছু সাপোর্ট আসে, মানে যে 3 উপায় থেকে যদি হয় তাহলে এটা ভালো হবে। আর যদি বাংলাদেশ ব্যাংক থেকে দেয় সেক্ষেত্রে হচ্ছে যে যেমন একজন অর্থনীতিবিদ বলেছেন যে বাংলাদেশ ব্যাংক হতে পারে এখানে মূল্যস্ফীতিকে বাইরে রেখে এখানে হচ্ছে কর্মসংস্থানের দিকে তারা যোগ দিচ্ছে। নতুন টাকা যখন মার্কেটে যখন ঢুকবে তখন তো আরো ইনফ্লেশন আরো বাড়বে। এখন আমাদের অলরেডি 9% প্লাস ইনফ্লেশন, তো সেখানে এটা এক ধরনের ইনফ্লেশনের প্রেশার ক্রিয়েট করবে, এটাই তো বলছে। হ্যাঁ, এখানে ইনফ্লেশন বাড়বে। অন্যদিকে যদি আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি, আমাদের যদি উৎপাদন আরও যদি বাড়ে, সেক্ষেত্রে হচ্ছে যে গভর্নমেন্টের কিন্তু রেভিনিউ বাড়বে। তাহলে আমরা একটু পিছনে ফিরে তাকাই, এর আগে যখন প্যান্ডেমিকের সময়ও কিন্তু এ ধরনের একটি রিফাইন্যান্সিং স্কিম করেছিল বা স্টিমুলাস প্যাকেজ দেওয়া হয়েছিল 1,28,000 কোটি টাকা, সেইটা আসলে কতটুকু কাজ করেছে? যে আমি এই আলোচনা আসতেছি সেটা হচ্ছে যে আমাদের এই যে 1200 প্রতিষ্ঠান, এর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো একদম হচ্ছে যে নিঃশেষ হয়ে গেছে, মানে যে দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে, এখন যদি ওই প্রতিষ্ঠানগুলোকে ওয়ার্কিং ক্যাপিটাল দেয়, সেক্ষেত্রে এই ঋণ ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে এই ঋণ পাওয়া আবার হচ্ছে যে পুনরায় হচ্ছে ব্যাংকগুলোকে মানে যে খেলাপির মুখে পড়তে হবে। তো সেক্ষেত্রে এখানে এমন প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিবে যে প্রতিষ্ঠানগুলোর আপনার ওয়ার্ক অর্ডার থাকে এবং সে হচ্ছে যে এই খুব ভায়াবল হবে খুব স্বল্প সময়ের মধ্যে যে সে মানে যে কার্যক্রমে যেতে পারবে এবং হচ্ছে যে রপ্তানি করতে পারবে, এই জাতীয় একটা মানে যে করতে বলছেন যে এখানে অর্থনীতিবিদরা যে একটা বাছাই করা, মানে যে কোন প্রতিষ্ঠানগুলোকে মানে যে প্রথমে ঋণ দিলে হচ্ছে যে এটা হচ্ছে দেশের
কর্মসংস্থান তৈরি হবে, দেশের ইকোনমি আরও হচ্ছে গ্রোথ হবে। এটাকে প্রথমে বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড, হ্যাঁ, এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠানগুলোকে দেওয়ার জন্য তারা বলেছেন। অন্যদিকে হচ্ছে আপনি যেটা বলেছেন যে কোভিডের সময় হচ্ছে আমাদের যে 28টা অথবা 29টা যে প্রণোদনা প্যাকেজ ছিল, যার পরিমাণ হচ্ছে যে 1,28,000 কোটি টাকা। তো সেটা হচ্ছে যে ইকোনমিক যারা অর্থনীতিবিদ তারা বলেন যে যদি মার্কেটে যদি বাংলাদেশ ব্যাংক 1 টাকা ছাড়ে, এই 1 টাকা কিন্তু 5 টাকা মানে যে হয় রূপান্তরিত হয়। তো ওর পরেই কিন্তু আমাদের আপনার মূল্যস্ফীতি কিন্তু অনেক বেড়ে গেছে, আমাদের মূল্যস্ফীতি 13-14% হয়ে গেছে। যার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের সেই সময় হচ্ছে বড় বড় গ্রুপগুলো ঋণ পেয়েছে না, মানে বড় খাতগুলো ঋণ পেয়েছে, ছোট খাতগুলো পায় না। এবং বড় খাতগুলো হচ্ছে যে এখানে স্বল্প সুদে যে ঋণগুলো নিয়েছে, এই ঋণগুলো কিন্তু যথাযথভাবে আমাদের ইউটিলাইজ হয় না এবং মনিটরিংও হয় না। যার ফলে হচ্ছে যে ঋণ মানে যে খাতে ঋণ নিয়েছে ওই খাতে ঋণ ব্যয় হয় না। আমাদের টিবিএসও রিপোর্ট হয়েছে যে যেমন ঋণ নিয়ে আপনার প্রণোদনা প্যাকেজের ঋণ নিয়ে হচ্ছে যে আগের ঋণ সমন্বয় করা হয়েছে। তো এখন যদি নতুন করে এই প্যাকেজ দেওয়া হয়, এটার মানে যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে এই ঋণটা যথাযথ জায়গায় যাচ্ছে কিনা, এটা ব্যবহার হচ্ছে কিনা, উৎপাদনে মানে যে ওই কোম্পানিগুলো ব্যয় করছে কিনা। যদি এটা হয়ে থাকে, এখন তো ওভারঅল আমাদের যে স্লোথ গতি ইকোনমির, সেখানে গতি ফিরে আসবে। এবং যেটা একদিকে হচ্ছে মূল্যস্ফীতিকে হচ্ছে যে ভয় হচ্ছে যে মূল্যস্ফীতি বাড়বে কিনা, অন্যদিকে যদি আমাদের কর্মসংস্থান বাড়ে, সেখান থেকে যদি গভর্নমেন্টের রেভিনিউ কালেকশন হয় এবং সেই রেভিনিউর পরিমাণও যদি বাড়ে, তখন হচ্ছে যে এটা আমাদের জন্য ভায়াবল হবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে 40,000 কোটি টাকা, শুনতে খুব ভালো লাগছে। এখানে আসলে কিন্তু আমরা এর আগে যেরকম 1,28,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু মানে সঠিক জায়গায় যায়নি, সঠিকভাবে ব্যবহার করেনি। তো এখনও যেই টাকাটা দেওয়া হচ্ছে, সেই 1,28,000 কোটি টাকাও কিন্তু আসলে এই রিফাইন্যান্সিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল, অর্থাৎ মানি জেনারেট করে নতুন টাকা ক্রিয়েট করে দেওয়া হয়েছিল, যে কারণে আমাদের টাকার ভ্যালু কমে যাচ্ছে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাচ্ছে। এই কিছু প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য মানে সাধারণ মানুষের সেই চাপটা নিতে হচ্ছে। এখনও যে 40,000 কোটি টাকা দেওয়া হবে, সেটি কিন্তু প্রধান দুটি উপায় হলো, এক, বাংলাদেশ ব্যাংক মানি জেনারেট করবে, 2 হলো অথবা সরকার তার ফিসকাল বাজেট থেকে দিবে, যেটা আসলে ট্যাক্স পেয়ারের টাকা থেকে এই টাকাটা দেওয়া হবে। তো একটা ট্যাক্স পেয়ারের টাকা থেকে দেওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে আপনি ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে আমরা বন্ধ কোম্পানিকে চালু করছি, আর অন্যদিকে যদি মানি জেনারেট করে থাকে, তাহলে সেখানে আমরা ইনফ্লেশনটা নিচ্ছি, আমরা সবাই আমাদের ঘাড়ে এই টাকার বোঝা নিচ্ছি। কিন্তু তার বিনিময়ে ফাইনালি যদি এটি প্রপার ইউজ না হয়, তাহলে এই যেটা কর্মসংস্থান সৃষ্টি করা যেটি প্রধান উদ্যোগ, সেটি তখন ব্যাহত হয়ে যায়। তো এটা আসলে মনিটরিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।